বিশিষ্ট ব্যক্তিত্ব, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত, তিনি বলছেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে না কেন, তারা কাঁদবে কেন আদালতে এসে। মাননীয় গঙ্গোপাধ্যায়কেই আমি বলবো যে আপনি যে কথাগুলি বললেন, এই কথাগুলি অত্যন্ত শ্রুতিমধুর, চটকদারি কথা, কিন্তু আভ্যন্তরীণ যে কথাগুলো, সেই কথাগুলো আপনি বেমালুন এড়িয়ে গেলেন। আপনি আসুন, আপনি তো এখন বিচারের অঙ্গনে নন, আসছেন না, থাকছেন না, সুতরাং আপনি আসুন, আমাকে একটু হেল্প করুন। আমি আপনার কাছে ওপেন হেল্প চাইছি, আপনি হেল্প করুন, দেখি আপনি কতটুকু হেল্প করতে পারেন। আপনি প্রথম আপনার কাছে প্রশ্ন, পার্শ্ব শিক্ষকদের যে ব্যাকলগের মামলা, সেই ব্যাকলগের মামলায় কেন্দ্রীয় শ্রম দপ্তর কি একতরফাভাবে এক্সামশন দিতে পারে? একটা জাজমেন্টের, একটা অর্ডারের অর্ধেকটা মানবেন আর অর্ধেকটা মানবেন না, এটা কি ভারতীয় সংবিধান মান্যতা দেয়? যদি না দিয়ে থাকে তাহলে আমাদের জন্য কি করণীয় আপনার? এই ওপেন প্রশ্নটি আপনি অন্ততপক্ষে আগামী, আপনি তো লোকসভায় দাঁড়িয়েছেন, লোকসভায় লড়ছেন, আপনি হয়তো এমপিও হয়ে যাবেন এবং বড় একটা ভারী দপ্তরও পেতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে আগাম প্রশ্ন, এটা কেন্দ্রীয় শ্রম দপ্তর কি এক্সামশন দিতে পারে? এই এক্সামশনটা কি আইনের চোখে বৈধতা পেতে পারে? যদি না পায় তাহলে কি হবে, আর যদি পাই তাহলে কেন পাবে? এই প্রশ্নটা তাহলে আপনাদের সদিচ্ছার অভাব। আপনারা কেন রাজ্য সরকারকে সহযোগিতা করলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আপনার কাছে রইল। আপনার কাছে আমি উত্তর দাবি করছি, কারণ আপনি বলছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা অলরেডি শেষ করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। আপনিই বলছেন, আপনি বলুন তাহলে যে শিক্ষা ব্যবস্থা ন্যাশনাল এডুকেশন পলিসিতে আপনি বলুন যে ডিস্ট্রিবিউশন সেন্টারটা কোনটা, হোয়াট ইজ মিন বাই ডিস্ট্রিবিউশন সেন্টার? আপনি আমাকে এর উত্তরটা দেবেন? যদি দেন তাহলে কৃতজ্ঞ থাকবে। আপনার কাছে বিনীত প্রশ্ন, ডিস্ট্রিবিউশন সেন্টার, তারপরে তো বলছেন জাতীয় শিক্ষানীতিতে ফ্যাসিলিটার। কে ফ্যাসিলিটার? কারা ফ্যাসিলিটি পাবে? কিসের ফ্যাসিলিটার? কেন এডুকেশন পলিসিতে শিক্ষক থাকবে না? শিক্ষক নেই কেন? তাহলে আপনি এটাও উত্তর আপনার কাছে চাইলাম, ফ্যাসিলিটি বলতে কাকে, কী ফ্যাসিলিটি দেবেন, আর ফ্যাসিলিটার বলতে কাকে বোঝাতে চাইছেন? তার মধ্যে থেকে কি নীতি নৈতিকতা বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থার, মানে কঙ্কালসার শূন্য একটা শিক্ষা ব্যবস্থার কথা কেন্দ্রীয় সরকার বলেননি? যদি বলে থাকেন তাহলে কি কেন্দ্রীয় সরকার এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যথেষ্ট কাজ করেননি? তাহলে কি রাজ্য সরকারের সঙ্গে তাদের কি একটা গড়াফাটা নেয়, একটা তাদের আভ্যন্তরীণ যোগসূত্র রচনা করেনি? তাহলে কেন্দ্রীয় যে জাতীয় শিক্ষানীতি এবং রাজ্যের যে জাতীয় শিক্ষানীতি, এই দুটো জাতীয় শিক্ষানীতি নিশ্চয়ই আপনি পড়েছেন। আপনি বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, দীর্ঘদিন ধরে আপনি ল প্র্যাকটিস করেছেন, তারপরেতে আপনি বিচারক ছিলেন। সুতরাং আপনাকে তো আমার মতো ক্ষুদ্র ব্যক্তিত্ব বলার কিছু নেই। আপনি যেটা করছেন, যেটা বললেন, সেটা সর্বৈব মিথ্যা কথা বললেন এবং দ্বিচারিতা করলেন আমার দৃষ্টিভঙ্গিতে, এবং আমি জানি আপনাকে এই যুক্তিতে আপনাকে খণ্ডন করতে পারবো। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম। মাননীয় জাস্টিস গঙ্গোপাধ্যায়, আপনি বলুন তো, আজকে এই যে শিক্ষা ব্যবস্থার দন্যতা, এই যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত পার্শ্ব শিক্ষকরা, তাদের যে ন্যায়সঙ্গত দাবি, সেই দাবির সপক্ষে আপনি আভ্যন্তরীণভাবে কতটুকু সাহায্য সহযোগিতা করেছেন? আপনি যখন লয়ার ছিলেন, আপনি যখন বার অ্যাসোসিয়েশনে কাজ করছেন, তখনও তো আপনি আমাকে দেখেছেন। আপনি কতটুকু সাহায্য করেছেন? আপনার কাছে সাহায্য চাওয়া হয়নি? আপনি সাহায্য করেছেন কি? আপনি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তাহলে
এটাও যেমন আপনার কাছে আপনি অনেক কিছু বলছেন, এখন অনেক কিছু বলবেন, কারণ আপনি এখন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি এখন রাজনীতি করছেন, সেই কঙ্কাল সারশূন্য ভারতীয় রাজনীতি করছেন, যে রাজনীতিতে মানুষের শুধু মৃত্যু ছাড়া আর কিছু থাকে না। মানুষ হারবে, আপনারা জিতবেন। যারা দুর্নীতিমুক্ত বাংলা গড়তে চাইছেন, দুর্নীতির আখড়া থেকে দুর্নীতিমুক্ত বাংলা গড়া যায় না মাননীয় গঙ্গোপাধ্যায়। তাহলে আপনি বলুন যে আপনি শিক্ষা ব্যবস্থার যে খোল নলচে পাল্টানোর কথা বলেছেন, সে খোল নলচে পাল্টানোর জন্য আপনি কি কাজ করবেন, আগাম ভবিষ্যৎবাণী আপনি করছেন যে আপনারা ক্ষমতায় আসলে আপনারা অনেক কিছু করবেন, কিন্তু আপনি কি পারবেন জাতীয় শিক্ষানীতির বাইরে আপনি এতটুকু কথা বলতে? জাতীয় শিক্ষানীতির বাইরে আপনি এতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবেন কি? আপনার পারার ক্ষমতা আছে? আপনাকে যখন বলা হবে রাজনৈতিক নেতা, আপনার যিনি নেতা, সেই নেতা যে নির্দেশ করবেন আপনাকে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আপনি কি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন? যদি বেরিয়ে আসার ক্ষমতা থাকেন তাহলে আপনি বলতে পারেন যে আমি আপনাকে বলতে পারি যে আপনি একজন সৎ এবং সজ্জন ব্যক্তিত্ব। নিশ্চিত করে বলতে পারি আপনার সেই সৎ সাহস নেই। অতএব আপনারা যেটা করছেন সেটা টোটাল শিক্ষা ব্যবস্থা মরে পচে গলে গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। আগামী প্রজন্ম কিভাবে লেখাপড়া শিখবে? যার যত বেশি টাকা থাকবে সে টাকা দিয়ে লেখাপড়া কিনবে, শিক্ষা কিনবে। যত টাকা থাকবে, যার যেমন টাকা তেমন শিক্ষা ব্যবস্থা থাকবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই মাননীয় গঙ্গোপাধ্যায়, আপনি বলুন তো যে 4 বছর 5 বছরের যে ডিগ্রি কোর্সের কথা কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থায় বলা হয়েছে, প্রথম বছর আমি ফিজিক্স নিয়ে পড়লাম, দ্বিতীয় বছরে ফিজিক্স ভালো লাগলো না, হিস্ট্রি নিলাম, তৃতীয় বছরে আমার হিস্ট্রিটাও ভালো লাগলো না, আমি ইংরেজি নিলাম, তৃতীয় বছরে ইংরেজিটা ভালো লাগলো না, তার জন্য পরবর্তীতে আমি পলিটিক্যাল সায়েন্স নিলাম। আমাকে কোন সাবজেক্ট আগামীতে চাকরি যদি আমি এডুকেশনের উপর পাই, তাহলে আমাকে কোন সাবজেক্টে টিচার হিসেবে নিয়োগ দেওয়া হবে আপনি একটু বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে আমি জানবো যে আপনি বিজ্ঞ, অত্যন্ত বিজ্ঞ মানুষ। আপনি দীর্ঘদিন ধরে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত। আপনি একটু সুবিচার করুন তো, ভারতীয় যে রাজনীতির অঙ্গন, সেই অঙ্গনে দুর্বৃত্তরা এত সংখ্যায় বেড়ে গেছে যে আপনাকে কি পাত্তা দেবে? আপনি বলছেন যে একজনকে দুর্নীতি যুক্ত বলে প্রচার করছেন, আর একটা জায়গায় দুর্নীতি মুক্ত বলছেন। তারা কি সত্যিকারের দুর্নীতি মুক্ত? যদি দুর্নীতি মুক্ত হয়ে থাকে আজকে দিন কোথায় গেল? আপনারা তো বলেছিলেন আজকে দিন। আমি রাজনীতি করতে আসিনি, আমি ভোটও চাইছি না আপনার কাছে, কারোর কাছে ভোট চাইছি না। কে কাকে কোথায় ভোট দেবে না দেবে সে বিষয় নয়, কিন্তু একটা বিষয় পরিষ্কার আমি জানতে চাইছি, আপনার মতো বিজ্ঞ মানুষের মুখ থেকে এটা ভালো লাগেনি, শুনতে ভালো লাগেনি, ভালো লাগার কথাও না যে 500 শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়নি, তার জন্য আপনার মন প্রাণটা কেঁদে উথলে পড়ছে, দরদে উথলে পড়ছে। কিন্তু সেদিন আপনি এজলাসে সিন ক্রিয়েট করেছিলেন, সেদিন আপনার দরদটা কোথায় ছিল? আপনি নিশ্চিত করে জানেন যে কোনো ক্লায়েন্ট ব্যক্তিগতভাবে সে তার আদালতে তার মামলা মেনশন করতে পারে, এটা আইনসম্মত, বিধিসম্মত। অথচ আপনি সেদিন যে দুর্ব্যবহারটা করেছিলেন, সেই দুর্ব্যবহারের জন্য অনেক কিছু হজম করতে হয়েছে ব্যক্তিগতভাবে আমাকে। সেই কারণেই আজকে আপনার এগেনিস্টে আপনার কথাগুলোকে কোট আনকোট করে প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদের ফলস্বরূপ আপনাকে এই কথাগুলো শুনতে হবে। আপনার যদি ক্ষমতা থাকে আপনি উত্তর দেবেন, যে কোনো জনসভায় আপনি ওপেন মঞ্চে আপনি উত্তরটা দেবেন যে কেন কেন্দ্র সরকার এক্সামশন দিয়েছে রাজ্য প্রকল্প দপ্তরের আবেদনের ভিত্তিতে। কেন এই এক্সামশনটা কি বৈধ? যদি বৈধ না হয় উইথ পেপারস আপনার সঙ্গে আমি যোগাযোগ করতে পারি,
আপনি আপনি সময় দিলে অবশ্যই আপনার সঙ্গে আমি যোগাযোগ করব। তাহলে আপনি সেটা বলতে পারবেন না যে যদি বৈধ হয় তাহলে আপনি বলবেন তাহলে আমি ব্যাক টু প্যাভিলিয়ন আমি ফিরে আসবো, কিন্তু যদি বৈধ না হয় তাহলে আপনি কি করবেন? আপনার কাছ থেকে আপনি কতটুকু এই 46,000 পক্ষান্তরে 2.5 লক্ষ মানুষের পক্ষে আপনি কতটুকু কাজ করবেন? এইটুকু আপনার কাছে প্রশ্ন রইল। এই প্রশ্নটুকুই আপনাকে করার জন্য আমি লাইভে এসেছিলাম। আমার বন্ধুরা অনেক কিছু বলছেন, অনেক কিছু বলেছেন, অনেক কিছু ভেবেছেন। আগাম কারোর জন্য আগাম কিছু ভাববেন না, আর অপেক্ষাই বা করবেন কেন? আর আপনারা কেন মুখাপেক্ষি হয়ে থাকবেন? আপনারা নিজেরা কিছু করে দেখান, করুন, তবেই তো বলবেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষকে প্রতিনিয়ত ছোট করবেন, বিদ্রুপ করবেন, আর তার কাছ থেকে ভালো কিছু আশা করবেন। আমি অবশ্য আপনাদের কথাতে রাগ করিনি, আমার ওই রাগটা করতে নেই, কারণ আমি রাজনীতির লোক না তো। তবে একটা ঠিক, রাগ আছে, কার ওপরে আছে নিশ্চয়ই বুঝতে পারছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাগটা কার ওপরে আছে, এবং সেটা হচ্ছে বৈধ রাগ। এবং সব থেকে যেটা বড় কথা, যে দ্বিচারিতা মিস্টার গঙ্গোপাধ্যায় করছেন, সেটা নিশ্চিতভাবে ওনাকে পাপের প্রায়শ্চিত্ত ওনাকে করতেই হবে। কারণ গঙ্গোপাধ্যায় বলেছেন যে 500 শিক্ষকদের বেতন বাড়ছে না কেন, এটা বললেন অত্যন্ত আবেগে, আপনি আবেগে জায়গায় হাত দিয়ে ফেলেছেন, অত্যন্ত সেন্সিটিভ জায়গায় আপনি হাত দিয়েছেন। কেন আপনি মামলা নিষ্পত্তি করতে পারেননি? কেন করে যাননি? আপনি পালিয়ে গেছেন, বিচার ব্যবস্থা থেকে আপনি পালিয়ে গেছেন। সুতরাং আজকে বলতে কোনো দ্বিধা নেই, আপনি করতে পারেন, আমার বিরুদ্ধেও মামলা করতে পারেন, পারেন না তা না, করতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি একটু ভেবে দেখবেন একটু, যে বঞ্চিত জনেরা অন্ততপক্ষে তারা যাতে করে বঞ্চনার অবসান ঘটে, সেই বিষয়ে আপনি একজন ভারতীয় নাগরিক হিসেবে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আপনি আমাদের পাশে দাঁড়ালে ভালো হতো, দাঁড়ালে আমরা কৃতজ্ঞ থাকতাম। আপনার এই রাজনৈতিক বাচনভঙ্গি আমাদের কাছে মোটেও সুখকর নয়, মোটেও আমাদের কোনো সুফল বয়ে আনবে বলে আমার অন্ততপক্ষে জানা নেই। ধন্যবাদ সকলকে। আপনারা সাক্ষী থাকুন, মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী উত্তর দেন সেটাই একটু ভাবুন, দেখুন, অপেক্ষা করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।